মায়ের পুজোর জন্য বাজার করতে যান মায়ের একজন পুরোহিত। বাজার করতে গিয়ে পুরোহিত লক্ষ্য করেন একটি 5 বছরের ছোট্ট বাচ্চা মেয়ে গায়ে কালো রং মেখে, চোখে লাল রং মেখে, পুরো মা কালীর মতো সেজে ভিক্ষা করছেন। সেই বাচ্চা মেয়েটি সবার কাছে ভিক্ষা চাইছে, যে যেরকম ভাবে তাকে ভিক্ষা দিতে পারে। একটা টাকা দে না, আমার খুব খিদে পেয়েছে রে, আমি 2 দিন ধরে কিচ্ছু খাইনি। মা শ্যামসুন্দরীর যে পুরোহিত, তার কাছেও সেই বাচ্চা মেয়েটির ভিক্ষা চাইতে গেলেন এবং বললেন, এই শুনছিস, দে না। কি হলো? একটা টাকা দে না। ধুর, কি হয়েছে? একটা টাকা দে না, আমার খুব খিদে পেয়েছে রে। যা যা গিয়ে খেটে খা। তখন সেই পুরোহিত বাচ্চা মেয়েটিকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাচ্চা মেয়েটি উঠে দাঁড়িয়ে বলেন, আরে বাপু, যদি কাজই পেতাম তাহলে কি তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম? এরপর বাচ্চাটি চলে যায় আর পুরোহিত তার পছন্দের মতো মায়ের ভোগ করবার জন্য মিষ্টি, চাল, ডাল সবকিছু কিনে আনেন, অনেক বেশি বেশি করে। সেই দিন মায়ের অন্নভোগের ব্যবস্থা করা হয় এবং প্রচুর ভক্তের সমাগম হয়, কারণ সেদিন ছিল মহালয়ার পূর্ণ লগ্ন। এই মন্দিরের নিয়ম হলো প্রতিটি অমাবস্যার অন্ধকারে দেবীর পুজো হয়। শুধুমাত্র দীপান্বিতা অমাবস্যায় বা কালী পুজোর রাত্রে দেবীর পূজা হয় আলো জ্বালিয়ে। নিয়ম মতো অন্ধকারে পূজা শুরু করেন পুরোহিত। রঙ্গ দেখবো আর কতকাল সইব ছাল, মা তোর কত রঙ্গ দেখবো কখন মা রূপ দেখি তোর এলো ভেসি সর্বনাশী, কখন মা নয়নে তোর, কখন মা নয়নে তোর শাসন স্নেহের অমল হাসি। আর কতকাল সইব ছল, মা তোর কত রঙ্গ দেখবো মা তোর কত রঙ্গ দেখবো। পুজো চলতে চলতে হঠাৎ পুরোহিত লক্ষ্য করেন যে মহাদেব আছে, অথচ মা নেই। মহাদেব যেন মৃত মানুষের মতো শুয়ে আছে। এ কি, মা কোথায় গেল? মায়ের রং কালো, তাই হয়তো অন্ধকারে দেখা যাচ্ছে না। আমি বরং ঘিয়ের প্রদীপটা মায়ের কাছে নিয়ে গিয়ে দেখি। কে 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 কি কেউ আছেন? মা নেই, মহাদেবও যেন মৃত মানুষের মতো আছে। কেউ কি আছেন? কেউ কি আছেন? পুরোহিত ভয়ে দুপা পিছিয়ে আসে। সেই মুহূর্তে
তার গা ভয়ে শিউরিত হয়েছিল। ঠিক সেই সময় ঝমঝম করে আওয়াজ উঠেছিল। পুরোহিত শব্দ শুনে বুঝতে পেরেছিল কেউ তার পেছন থেকে আসছে। সেই মুহূর্তে একটা পা যেন মহাদেবের বুকে ধপ করে পড়ল। তার গা ভয়ে শিউরে উঠল। সেই অন্ধকারের মধ্যে দেবীর মুখ খুলে জিহ্বা বেরিয়ে এসেছিল। এই দেখে পুরোহিত অজ্ঞান হয়ে গিয়েছিল। চাল কলা খেতে দে, দিবি না আমায়? আমি শুধু বড় লোকের মা নই রে, আমি গরিবেরও মা। তাই আজ থেকে তুই যতই আমার জন্যে বিশেষ পূজা করিস না কেন, যদি কোনো ভক্ত এক মুঠা চাল আর একটি পাকা কলা নিয়ে আমার কাছে নিবেদন করে, ওর থেকে বড় আমার কাছে কিচ্ছু নয় রে। দে, চাল কলা খেতে দে, দিবি না আমায়? বাচ্চারা একদম দুষ্টুমি করবে না, আমি তোমাদের জন্য এক্ষুনি খাবার নিয়ে ফিরে আসব। কিন্তু মা, আমাদের একা একা এই বাসাতে থাকতে ভীষণ ভয় করে। যদি কেউ এসে আমাদের ক্ষতি করে? দূর বোকা, কে তাদের ক্ষতি করবে? তাছাড়া তোরা তো জানিস এই জঙ্গলে প্রত্যেকে আমাকে কতটা ভালোবাসে, তাই চিন্তা করার কিচ্ছু নাই। মা, তারপরেও তুমি কিন্তু তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ সোনারা, খুব তাড়াতাড়ি আমি চলে আসবো। এই বলে টুনি বাচ্চাদের জন্য খাবার খুঁজতে চলে যায়। ওইদিকে বিশাল আকার একটি শকুন ঢুকে পড়ে জঙ্গলে, আর উড়ে উড়ে জঙ্গলের সব ছোট পাখিদের হুমকি দিতে থাকে। সকলের সুখের দিন শেষ হতে চলেছে। আজ থেকে এই জঙ্গলে প্রশাসন করব আমি। কে কোথায় আছিস? সব শুনতে পাচ্ছিস? আমার প্রতিদিনের খাবার আজ থেকে তোরা জোগাড় করে আনবি, আর যারা আমার কথা মেনে চলবি না তাদের আমি আস্ত গিলে খাবো। শকুনের ভয়ানক কথা শুনে বনের সব পাখিরা ভয় পেতে থাকে, আর টুনির ছানারা ভয়ে কাঁপতে থাকে। মা, মা তুমি কোথায়? ওই দুষ্টু শকুন আমাদেরকে দেখলেই শেষ করে দেবে। আমাদের খুব ভয় করছে মা, তুমি কোথায়? জঙ্গলে শকুনের উৎপাতের কথা শুনে টুনি দ্রুততার সাথে সাথে চলে আসে ছানাদের কাছে। মা, তুমি এসেছো? তুমি চলে যাবার পর জঙ্গলে একটা বড় পাখি এসেছিল। ও বলেছে প্রতিদিন ওর জন্য আমরা যদি খাবার জোগাড় না করে দিই তাহলে ও আমাদের খেয়ে নেবে। অনেক কাল আগে সুবর্ণ নামে এক রাজা ছিল। সে কালো রং একদমই পছন্দ করত না। তার দাস দাসী সকলেই ছিল গৌর বর্ণ ফর্সা।
কপালের এমনই ফের, তার যখন দুই যমজ পুত্র সন্তান হলো, একজন ফর্সা হলেও অন্যজনের রং হয় কালো। এ কি রানী, আমার ছেলের রং কালো হয় কি করে? ভগবানের দান, কালো হোক বা ফর্সা হোক, সন্তান তো বটে। না 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 না, আমি কিছুতেই মানতে পারবো না। এই কালো ছেলেকে পরিত্যাগ করতেই হবে। অমন কথা বলবেন না মহারাজ, এমন কথা শোনাও পাপ। ও তো কোনো দোষ করেনি, তবে কেন আমার কালাচাঁদকে এমন শাস্তি দেবেন বলুন মহারাজ? দেখো দেখো রানী, ও কালো হয়ে জন্মেছে, ওটাই হলো ওর সব থেকে বড় পাপ। তুমি মানো আর না মানো, সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি। কি সিদ্ধান্ত মহারাজ? এই ছেলেকে আমি নদীর জলে ভাসিয়ে দেব। দয়া করুন মহারাজ, অমন কাজ করবেন না, আমি সইতে পারবো না। সইতে তোমাকে হবেই। তোমার তো দুটি সন্তান হয়েছে। মনে করো তোমার একটি সন্তান হয়েছিল, সোনার চাঁদ। আহ, কি সুন্দর গায়ের রং, যেন চাঁদের আলো। মহারাজ, আপনার দুটো চোখ আছে বলে আপনি কি একটি চোখকে বাদ দিতে পারবেন? মহারাজ, আমি মা, আমার কাছে দুটি সন্তানই সমান। দেখো রানী, আমাকে বোঝাতে পারবে না। সিদ্ধান্ত যখন নিয়েই নিয়েছি, সেই মতোই কাজ হবে। তুমি তোমার কালাচাঁদকে কালী সেনাপতির উপস্থিতিতে নদীর জলে বিসর্জন করবে। না না মহারাজ, না, এতটা নিষ্ঠুর হবেন না মহারাজ, এতটা নিষ্ঠুর হবেন না। অং গঙ্গে নমঃ, অং গঙ্গে নমঃ, অং গঙ্গে নমঃ, অং গঙ্গে নমঃ। এ কি ঝুড়িতে একটি সদ্যজাত শিশু? এমন নিষ্ঠুর কাজ কার? কোন পাপীর দেখি তো? আহারে, একেই বলে অবোধ শিশু। নিজের বিপদেরও বোধ নেই। ঝুড়িতে নদীর জলে ভাসছে, তবু হাসছে, খেলছে। না না না, একে নদীর তীরেই নিয়ে যাই। এবার যোগ বলে ঘটনাটি জানতে হবে। এই পাপ কাজ কোন পাপিষ্টের? কালাচাঁদ, সুবর্ণরাজের পুত্র। এ বড় অন্যায় সুবর্ণরাজের। গৌরবর্ণ ভালোবাসেন বলে নিজের কালো বর্ণের পুত্রকে নদীর জলে ভাসিয়ে দেবেন। এই পাপের বিচার ভগবানই করবেন। হ্যাঁ কালাচাঁদ, তুমি এইভাবেই হাসবে, নির্ভয়ে কাটাবে সারা জীবন। তোমার অতীত জীবনের পাশাপাশি ভবিষ্যৎ জীবনও দেখতে পাচ্ছি কালাচাঁদ। এই নদীর জলে জীবন কাটালে তোমার মঙ্গল কালাচাঁদ। তাই তোমায় আমি কুমির জীবন দিলাম কালাচাঁদ।
তোমার স্মরণ শক্তিতে কিছুই তুমি ভুলবে না। মাতা পিতা সবাইকে তোমার স্মরণ থাকবে। জলের সব প্রাণী তোমার দাস হয়ে থাকবে। যাও কালাচাঁদ, যাও, নদীর জলে তোমার নতুন জীবন শুরু হোক। যেদিন যেদিন তোমার মায়ের চোখের জল তোমার শরীর স্পর্শ করবে, তুমি ফিরে পাবে তোমার নিজের চেহারা। আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকবে। দেখতে দেখতে 16 বছর পার হয়ে গেল। কালাচাঁদ বেঁচে আছে কিনা তাও জানি না। ওহ, এখনো সেই কালাচাঁদ কালাচাঁদ শুনে শুনে জীবন অতিষ্ঠ হয়ে গেল। কই কই তোমার মুখে তো সোনা চাঁদের নাম তো শুনি না রানী। যাকে আমি রাজ সুখে স্বাচ্ছন্দ্যে বড় হতে দেখেছি, তার কথা আলাদা কি আর বলবো। আমার কালাচাঁদ যে কি কষ্টে আছে তা কে জানে। দেখো দেখো, আমাদের সোনার চাঁদ হলো রত্ন, রত্ন। যেমন গায়ের রং তেমনি সাহসী বীর। ওকে দেখলে সব ভুলে থাকা যায়। সত্যি সোনার ছেলে, সোনার চাঁদ। শোনো বরেন, এইভাবে রাজপুত্র আর মন্ত্রীপুত্র হয়ে আর কতদিন কাটাবো? সত্যি কবে যে মন্ত্রী হব? আমি রাজা হলেই তুমি মন্ত্রী হবে। তাহলে তোমার রাজা হবার ব্যবস্থা করো বন্ধু। একটা বুদ্ধি মাথায় এসেছে, কাছে এসো, কানে কানে বলি। বলো বন্ধু, বলো। এসো এসো রাজপুত্র, কিছু বলবে? হ্যাঁ বাবা, ভাবছিলাম আপনার এইবারে বিশ্রামের প্রয়োজন। আর বিশ্রাম? রাজকার্যের কি কোনো বিশ্রাম আছে? কত দায়িত্ব। তুমি আরো যোগ্য হয়ে ওঠো, তখন তোমার হাতে সমস্ত রাজকর্ম তুলে দিয়ে আমি একবারে বিশ্রাম নেব। না বাবা, আমি বলছিলাম মা আর আপনি কিছুদিন ভ্রমণের আনন্দ নিন, তাহলে বিশ্রামও হবে, আবার শরীর মনের ক্লান্তিও দূর হয়ে যাবে, আবার কাজের উদ্যমও ফিরে পাবেন। হ্যাঁ, তোমার কথা ঠিক, কিন্তু উপায় কোথায়? রাজ্য চালাবে কে? কটা দিনেরই তো ব্যাপার, সেই কটা দিন না হয় আমি ঠিক সামলে নেব। বেশ বেশ, এ তো আনন্দের কথা। শুনছো রানী, সোনাচাঁদ আমাদের জন্য কত ভাবে। কিন্তু সোনা কি পারবে এই দায়িত্ব সামলাতে? নিশ্চয় পারবো মা, তুমি নিশ্চিন্তে থাকো মা। তবে আমি ভ্রমণের ব্যবস্থা করি, যত শীঘ্রই পারি রওনা দেব।